প্রত্যেককে ওয়েলকাম ডিবিএমএসের 6 নম্বর ক্লাসে। আমরা ডিবিএমএস থেকে 5টা ক্লাস কমপ্লিট করে দিয়েছি, তো এটা আমাদের 6 নম্বর ক্লাস। আর আমাদের প্লে লিস্ট বানানো আছে, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে গিয়েছো। আর যারা পুরাতন প্লে লিস্ট দেখছো সেটার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হলো আমাদের পুরনো এসকিউএলের প্লে লিস্ট, আর এই হলো পুরনো ডিবিএমএসের প্লে লিস্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা বলছি যে আমরা কিন্তু আজকের ক্লাসটাও সেই চিন্ময় ঘোষের বই থেকে করব। আর আমরা বিগত ক্লাসে ইআর মডেলগুলো শুরু করেছিলাম, যেখানে আমরা বিভিন্ন ধরনের ইআর মডেলের এক্সাম্পল দেখে নিয়েছি। তো আজকে আমরা শুরু করবো স্ট্রাকচারাল কনস্ট্যান্স থেকে শুরু করব। কভার করব সুপার কি, বিভিন্ন যে কিগুলো আছে সেই কিগুলো আমরা আজকে কভার করব। তো মধ্যে কথা, আজকে কিন্তু আমরা এই পার্টটাকে শেষ করে দেবো, যেখানে আমাদের লাস্ট পার্ট থাকবে স্ট্রং এন্টিটি সেট। তো আরেকটি বিষয় বলা আছে, তো তোমাদের মধ্যে একজন কোশ্চেন করেছিল, স্যার এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে বা কোনো অথবা প্রশ্ন থাকবে কি না। তোমরা অলরেডি জেনে গেছো, তোমাদের কিন্তু সবকটা সাবজেক্টে অথবা প্রশ্ন থাকবে। মানে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অথবা প্রশ্ন পাবে। যেমন দেখো, আমি যদি ডিবিএমএস থেকে দেখি, এখান থেকে আমাদের 15 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে। যেখানে 2 মার্কসের প্রশ্ন থাকবে একটা। এই 2 মার্কসের প্রশ্ন যে একটা হবে, এখান থেকে তোমার দুটো প্রশ্ন পাবে, হয় এটা না হয় এটা, না অথবা প্রশ্ন পাবে। তার মানে তুমি 2 মার্কসের দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে। 3 মার্কসের প্রশ্ন তোমার একটা আসবে, তার মানে 3 মার্কসের প্রশ্ন তোমার কিন্তু দুটো থেকে একটা করতে হবে। মানে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অথবা থাকবে। তো আমরা যদি এই বই থেকে দেখে নিই যে অনুশীলনী থেকে কী ধরনের প্রশ্ন এসছে, বা অনুশীলনী দেখলে হবে না, একটা আমি মডেল কোশ্চেন বের করছি, হ্যাঁ, তবে সুবিধা হবে। আমি মডেল কোশ্চেন তো এখানে দেওয়া নেই, আচ্ছা অন্য পিডিএফে আছে, আমি এবার আমার বই থেকেই বলছি। তো আমি যদি পেছনের মডেল কোশ্চেনটা ফলো করি, একবার দেখে নিই আমি, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি বলতে পারবো। আচ্ছা, আমার সঙ্গে একটা মডেল কোশ্চেন আছে, তো যেখানে যেখানে কি আছে, কি স্যাম্পল পেপার 1, এখানে দেখতে পাচ্ছি, দেখো অথবা কিন্তু প্রশ্ন দেওয়াই আছে। তো তোমাদের যে 5-এর যে প্রশ্নগুলো আছে, যেমন ডিবিএমএস থেকে 5-এর যে প্রশ্নটা এসছে, তো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। এটা তোমার উদাহরণ দাও 2 মার্কসে। আর ডিডিএল ডিএমএল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করো 3 মার্কসে। এই সেটের সঙ্গে অথবা এসছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্স কাকে বলে, ডোমেইন ইন্টিগ্রিটি কনস্ট্যান্স বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স সম্বন্ধে আলোচনা করো। এটা আমাদের পরবর্তীতে আসবে, মানে দেখো এটা কিন্তু অথবা এসছে। আবার আরেকটা প্রশ্ন এসছে 5-এ, যেহেতু আমরা দেখলাম যে 5-এর থেকে এখানে দুটো প্রশ্ন আসবে, মানে দুটো প্রশ্ন আসবে, তো একটার সঙ্গে একটা অথবা হয়ে গেল। আরেকটা প্রশ্ন এসছে প্রাইমারি কি কনস্ট্যান্স কাকে বলে, একটি টেবিলে প্রাইমারি কি কনস্ট্যান্স কীভাবে ব্যবহার করা হয় তার উদাহরণসহ লেখো। অথবা একটা প্রশ্ন এসছে এসকিউএলে এমপ্লয়ি টেবিল তৈরি করা কমান্ড লেখো। মানে এই হলো ব্যাপার। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে, মধ্যে কথা প্রশ্ন তোমাদের অথবা প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো ঠিক আশা করি বুঝে গেলে। তো আরেকটা কমেন্ট তোমাদেরকে বলছি, তোমরা অনেকে কমেন্ট করো স্যার ভিডিও তাড়াতাড়ি দিন। তার মধ্যে আরেকজনের কমেন্ট খুব দেখে ভালো লেগেছে, সে লিখেছে স্যার ভিডিওগুলো আস্তে আস্তে দিলেই বেশি ভালো হয়, কারণ পরপর ভিডিও এলে পরে পড়াটা খুব বুঝতে আমরা কম পারি। তো আস্তে আস্তে ভিডিও বা সপ্তাহে 2টো ভিডিও গেলে আমাদের পড়া বুঝতে সুবিধা হয়। তো যে যেভাবে পড়তে পারে, ঠিক আছে। তো ভিডিও আসবে, চিন্তার কারণ নেই। আরেকটা কমেন্ট ছিল, স্যার আপনি কি সিলেবাস সম্পূর্ণ শেষ করতে পারেন পরীক্ষার আগে। দেখো, আমি তো তোমাদের বলেছি যে আমি আমার বাড়ির স্টুডেন্টদের বলেছি এত বড় সিলেবাস আশা করি শেষ করব, কিন্তু ভালোভাবে শেষ করতে গেলে ভিডিও ভালো করে বানাতে হবে, ঠিক আছে। তো মেনলি আমি আমার স্টুডেন্টদেরকে জোর দিচ্ছি যে প্রথম 2টো চ্যাপ্টারকে আমি বেশি জোর দিচ্ছি, ঠিক আছে। কারণ তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে 30+ মার্কস পেয়ে গিয়েছো। তো সেই 30+ মার্কস, আর আমি যদি এই দুটো চ্যাপ্টার পড়ি, 25 কত হচ্ছে, 25 + 30 তোমার হচ্ছে 55। আর প্র্যাকটিক্যালে সবচেয়ে কম 28 কি 29। তো আমি 28 ধরে চলি, 55-এর সঙ্গে 28 যোগ করলে কত হচ্ছে 83 মার্কস। তো তোমরা কিন্তু খুব অনায়াসে 83 মার্কস পেতে পারো। তো সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই বেসিক অপারেটিং সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ভালো মতো পড়তে হবে। যদি ভাবো যে আমি সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করবো না বা আমি পড়বো না, সময় খুব কম, 6টা সাবজেক্ট পড়তে হচ্ছে, তো তোমরা কিন্তু দুটোকে নিয়েও করতে পারো। আর এআইটা আমি অবশ্যই আলোচনা করব, বই থেকে আলোচনা করব। তো এআই থেকে যদি আমরা একটু গুরুত্ব কম দিই, বা 10-এর মধ্যে যদি আমরা 2 বা 3 বা 5ও পেয়ে যাই, তাও কিন্তু অনেক, ঠিক আছে।
তো তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা শুরু করে দাও, এআই একটা গল্পের মতো তোমরা পড়তে পারবে। তো আমার ভিডিও আসবে, চেষ্টা করবো নিয়ে আসার, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখন শুরু করে দিই। তো আমাদের শেষ প্রশ্ন ছিল, আমি নোটস থেকে বের করে নিয়ে একটা প্রশ্ন, হ্যাঁ আমরা এখানে শেষ প্রশ্ন দেখেছিলাম হচ্ছে দেখে দাও, তো ওয়েট করো। তো উদাহরণগুলো আমরা দেখে নিয়েছিলাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তো একজন তোমার করছে, যখন আমি এই উদাহরণগুলো তোমাদেরকে দিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, স্যার আমরা এই সম্পর্কগুলো কী করে লিখবো, যেমন স্টুডেন্ট এনরোল করেছে, টিচার আর কোর্সের মধ্যে টিচার্স হচ্ছে, তো এগুলো সম্পর্ক একদম যে সেম সেম লিখতে হবে তার মানে নেই, তোমরা নিজেদের মতো করে যে কোনো একটা সম্পর্ক লিখে দিলেই হবে। তো এখানে মেনলি দেখা হবে তুমি কোন কোন সিম্বলগুলো ইউজ করেছো। আশা করি বুঝতে পারলে। তো টিচার্সের জায়গায় তুমি দাও টট বা ছাত্র, বা এনরোল জায়গায় তুমি দিয়ে দাও রেজিস্ট্রেশন, তাও কিন্তু মার্কস পেয়ে যাবে। মেনলি এখানে দেখতে হবে যে তুমি কোন সিম্বলটা ইউজ করছো ঠিকঠাক, অ্যাট্রিবিউটের সিম্বল বা রিলেশনশিপের সিম্বল বা তোমার হচ্ছে গিয়ে এন্টিটির সিম্বল ঠিক মতো দিচ্ছ কি না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখব স্ট্রাকচারাল কনস্ট্রেন্টস বা কাঠামোগত সীমাবদ্ধতা কী। কনস্ট্রেন্টস মানেই হচ্ছে সীমাবদ্ধতা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের দেখো সিলেবাসের মধ্যে আছে, এখানে দেওয়া আছে সিলেবাসের মধ্যে এই স্ট্রাকচারাল কনস্ট্রেন্টস, ঠিক আছে। তো ব্যাপারটা কি, ইহা হলো ইয়ার্ড মডেলের একটি গুরুত্বপূর্ণ অংশ বা একটি নিয়ম, যা একটি ডেটাবেসে কাঠামোকে নির্ধারণ করে এবং ডেটা এর ধারাবাহিক বা অখণ্ডতা নির্ধারণ করে। তার মানে এটা একটা নিয়ম যা ডেটাবেসে কাঠামোকে নির্ধারণ করছে, এটাই হলো মেন ব্যাপার। তো ইয়ার্ড মডেলে স্ট্রাকচারাল মডেলের ভূমিকা বা সুবিধা কী কী ভূমিকা আছে। ডেটাবেসে একাধিক এন্টিটি এর মধ্যে সংযোগ নির্ধারণ করা যায়, ডেটাবেস ডিজাইনকে বাস্তবসম্মত করা যায়, ডেটা এর সঠিকতা এবং অখণ্ডতা বজায় রাখে, একটি রিলেশনশিপে কতগুলি এবং কোন কোন এন্টিটি অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যে কতবার সম্পর্ক হতে পারে তা নির্ধারণ করবে কিন্তু এই স্ট্রাকচারাল কনস্ট্রেন্টস, ঠিক আছে। এবার দেখো ডাটা ইন্টিগ্রিটি বা ডেটা অখণ্ডতা বলতে কী বোঝো। আচ্ছা, আমরা একবার বই থেকে এটা বের করে নিই, এটা কি বইয়ে কোথায় আছে, তোমার তো সুবিধা হবে। এটা হয়ে গেছিলো, ডিকশনারি আমাদের হয়ে গেছে, একটু ওয়েট করে চলে আসবে। এই ছিল আমাদের এখন স্ট্রাকচারাল কনস্ট্রেন্টস বই থেকে আছে। আচ্ছা, এর কী কী সুবিধাগুলো আছে আমরা দেখে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এক্সট্রা লেখানো আছে কি, ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো। ইন্টিগ্রিটি বাংলা মানে হচ্ছে অখণ্ডতা। কি বলছে, ডেটাবেস হলো ডেটা এর একটি বিশাল ভাণ্ডার বা জায়গা, যেখানে ডেটাগুলো অখণ্ড বা একসঙ্গে থাকে, মানে একসঙ্গে সব ডেটা আছে। এবার যদি ডেটাগুলোকে আমি খণ্ডাংশে ভাগ করা হয়, যদি ভাগ করা হয়, তাহলে কি এবার ডেটাগুলি বৈধতা নষ্ট হয়ে যায়, একেই বলা হয় ডেটা ইন্টিগ্রিটি। মানে ডেটাবেস মানে ডেটাগুলো সব একসঙ্গে আছে, যদি আমি ডেটাকে ভেঙে দিই তবে কি হবে, ডেটার যে নিয়মটা ব্রেক হয়ে যাবে, যাকে বলা হবে হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, ঠিক আছে। এবার আরডিবিএমএসে কিছু সাধারণ স্ট্রাকচারাল কনস্ট্রেন্টসগুলি কী কী, দেখো কী কী বলছে। প্রাইমারি কি নিশ্চিত করে প্রতিটা সারি বা কলাম ইউনিক হবে বা যাকে নকল করা যাবে না। নাম্বার 2, ফরেন কি নিশ্চিত করে দুটি টেবিলের মধ্যে কি সম্পর্ক স্থাপন করে ডেটার ধারাবাহিকতা নিশ্চিত করা হয়। নাম্বার 3, একটি অনন্য বা ইউনিক সীমাবদ্ধতা নিশ্চিত করে যে একটি কলাম বা কলামের সেটের প্রতিটা মানেই ইউনিক। নাম্বার 4, নট নাল কনস্ট্রেন্ট নিশ্চিত করে যে একটি কলামের নাল মান থাকতে পারে না, তাই কলামে একটি মান এন্ট্রি করতে হবে। নাম্বার 5, চেক কনস্ট্রেন্ট নিশ্চিত করে যে একটি কলাম বা কলামের স্টোরেজ মানে কলাম সেটের ডেটা একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে, এটি ডেটা যাচাই করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কিন্তু আরডিবিএমএসে কিছু স্ট্রাকচারাল কনস্ট্রেন্টসগুলো বা নিয়মগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমরা ডেটাবেসে কী বলতে কী বোঝো। দেখো, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, কী, এই কী পার্টটা বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। কী বলতে কী বোঝো, এখানে কী মানে কিন্তু KEY। দেখো, আমরা কী বলতে বুঝছি এক একটা কলামকে। আমরা যদি পড়ি, ডেটাবেসে কী হলো একটি ফিল্ড যার উপর ভিত্তি করে ডেটাবেসে অপর ফিল্ডগুলি তথ্যকে শনাক্ত করা যায়। তো আমি একটা উদাহরণ দেখি আগে। আমি যদি বইয়ের টেবিলটাকে বের করি, দেখো এখানে টেবিল আছে, ঠিক আছে। টেবিলে দেখো এই যে স্টুডেন্ট রোল,
স্টুডেন্ট নেম, সেকশন, ডেট অফ বার্থ, জেন্ডার, এদেরকে আমরা ফিল্ড নেম বলি বা অ্যাট্রিবিউট বলি। এই যে গোটা সেটটাকে আমরা একটা কী বলতে পারি, ঠিক আছে, যার উপর ভিত্তি করে বাকি ফিল্ডকে আমরা চিনতে পারি। যেমন আমি যদি বলি এই যে ফিল্ড আছে এক রোল নাম্বার কার, রাজীব দাসের, একের সেকশন কি এ, একের ডেট অফ বার্থ কি অমুক, এক নাম্বার মেল না ফিমেল মেল। তো কী হচ্ছে একটা ফিল্ড যার উপর ভিত্তি করে আমরা বাকি ফিল্ডগুলোকে চিনতে পারি। ওকে, যেমন রোল নাম্বার আছে, ও রোল নাম্বার কি ফিল্ড, এর উপর ভিত্তি করে যে কোনো শ্রেণীর ছাত্রছাত্রীদের সমস্ত তথ্যগুলি বা অন্যান্য এক বা একাধিক অ্যাট্রিবিউটকে শনাক্ত করা যায়। আশা করি বুঝতে পেরেছ। উদাহরণ, ডেটাবেসে রিলেশনশিপ করার জন্য বিভিন্ন ধরনের কি ব্যবহার করা হয়, যেমন কি সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি ইত্যাদি। তাহলে কি কত প্রকার আছে? আমাদের 5 প্রকার আছে। সুপার কি, ক্যান্ডিডেট কি, দেখো এই সুপার কি আছে, ক্যান্ডিডেট কি আছে, অল্টারনেট কি আছে 3 নম্বর, 4 নম্বর প্রাইমারি কি, আর 5 নম্বর আছে ফরেন কি। এবার আমার জানতে হবে এই কীগুলো সম্বন্ধে। এটা আমরা বই থেকে দেখে নিই, বইয়েরটা লেখানো আছে, সমস্যা নেই। দেখো কী প্রশ্ন, প্রথমটা হচ্ছে কি প্রাইমারি কি। প্রথমে আমি লিখিয়েছি খাতার মধ্যে, প্রাইমারি কি কাকে বলে। দেখো প্রাইমারি কি হচ্ছে একদম ইউনিক, যেটার ভ্যালু কখনো নাল হবে না, আর যেটার ভ্যালু কিন্তু ডুপ্লিকেটও হবে না। কি বলেছে, একাধিক ক্যান্ডিডেট কিগুলির মধ্যে ডেটাবেস ডিজাইনাররা যেটিকে টেবিলের রেকর্ডগুলি শনাক্ত করার জন্য নির্বাচন করে তাকে বলে প্রাইমারি কি। একটা টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, তাদের মধ্যে যেটাকে ডেটাবেস ডিজাইনাররা ইউনিক বলে বিচার করবে এবং যাকে দিয়ে বাকি কিগুলোকে শনাক্ত করবে ওটাই প্রাইমারি কি। ইহার ভ্যালু কখনো নাল বা শূন্য হয় না, এই মান প্রত্যেকটা রেকর্ডের জন্য ইউনিক হয়। ঠিক আছে, এবার দেখো সুপার কি কাকে বলে। দেখো সুপার কি বলতে আমরা বুঝি কোনো ডেটাবেসের অন্তর্গত কোনো একটি টেবিলের একটি ফিল্ড বা একাধিক ফিল্ডের একটি গ্রুপ। সুপার কি হচ্ছে টেবিলে একটা ফিল্ডও হতে পারে বা একাধিক ফিল্ড বা কলামের একটা গ্রুপ, যেটি রেকর্ডের মধ্যে কোনো একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিনিয়ে দেয়। পরের প্রশ্ন, ক্যান্ডিডেট কি কাকে বলে। আচ্ছা এটা আমরা বই থেকে দেখি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ক্যান্ডিডেট কাকে বলে, আমরা জানি একটি টেবিলে একাধিক সুপার কি থাকতে পারে। সেই সমস্ত সুপার কিগুলির মধ্যে যাদের ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা সবচেয়ে কম তাদের প্রত্যেককে বলা হয় ক্যান্ডিডেট কি। এখানে আচ্ছা এবার এই যে আমরা এখানে সুপার কিটা যে পড়লাম, ঠিক আছে, নিচে স্টুডেন্ট টেবিলে উদাহরণটা দেখানো হলো। দেখো এখানে কি আছে, একটা স্টুডেন্ট টেবিল দেওয়া আছে যেখানে কি আছে, রোল, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস আছে। ওপরে স্টুডেন্ট টেবিল থেকে সম্ভাব্য সুপার কি হচ্ছে কোনটা, রোল নাম্বার। আমি রোল নাম্বার দিয়েও ইউনিক করতে পারি, বা রোল আর নাম দিয়েও খুঁজতে পারি, বা রেজিস্ট্রেশন নাম্বার একাও হতে পারে, আবার রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে নেম আর মার্কসও হতে পারে। মোদ্দা কথা সুপার কি বলতে আমরা বুঝি কোনো ডেটাবেস টেবিলে একটি টেবিল বা ফিল্ডে বা একাধিক ফিল্ডের গ্রুপ। এবার এই সুপার কিগুলোর থেকেই আসলে ক্যান্ডিডেট কি। এবার এই সুপার কিগুলোর মধ্যে যাদের ফিল্ড সংখ্যা সবচেয়ে কম, যেমন দেখো এখানে রোল নাম্বারের ফিল্ড সংখ্যা কম আছে, আবার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একাই কাজ করে দিচ্ছে, এদের বলা হবে ক্যান্ডিডেট কি। ঠিক আছে, আচ্ছা এবার কি দেবো অল্টারনেট কি কোনটা। এর মানে কি, একটি টেবিলে একাধিক ক্যান্ডিডেট কিগুলির মধ্যে এটিকে ডেটাবেস ডিজাইনাররা প্রাইমারি কি হিসাবে মনোনীত করেন। প্রাইমারি কি ছাড়া সেই সমস্ত কিগুলিকে বলা হয় অল্টারনেট কি। তার মানে হচ্ছে যখন আমার একটা টেবিলে একাধিক ক্যান্ডিডেট কি হচ্ছে তার মধ্যে একটা হবে প্রাইমারি কি। এবার সেই প্রাইমারি কি বাদ দিয়ে বাকি যে কিগুলো আছে তাদেরকে বলবে হচ্ছে অল্টারনেট কি। একবার এই তিনটাকে আমরা ভালো করে বুঝে নিই। প্রথমে আসতো সুপার কি। সুপার কি হচ্ছে একটা ফিল্ডও হতে পারে বা একাধিক ফিল্ডের গ্রুপও হতে পারে, হলো শেষ। এবার ক্যান্ডিডেট কি কোনটা, এই যে সুপার কিগুলো যে হচ্ছে একাধিক ফিল্ডের গ্রুপ, তাদের মধ্যে যেই ফিল্ডের সংখ্যা কম থাকবে তাকে বলবে ক্যান্ডিডেট কি, শেষ। এবারে ক্যান্ডিডেট কিগুলির মধ্যে, তো এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে। এবার যেটাকে আমি প্রাইমারি কি হিসাবে ঠিক করবো, যেমন আমি এখানে রোলটাকে প্রাইমারি কি হিসাবে ঠিক করে নিলাম, ঠিক আছে। তাহলে রোল বাদে আগে থাকলে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হবে অল্টারনেট কি, মানে এটাও প্রাইমারি কি হতে পারে, এটাও হতে পারে, এর অল্টারনেট এটা, আবার এর অল্টারনেট এটা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এখানে থেকে তাই দেওয়া আছে। এবার প্রাইমারি কি তো আমরা আগে বলেই ফেললাম ইউনিক হবে।
এবার কি দেবো ফরেন কি। ফরেন কি কোনটা, দেখো এই যে আমার টেবিলটা এখানে দেওয়া আছে না, রোল, ক্লাস, এজ, নেম আর এজ, এখানে আমি রোলটাকে করলাম হচ্ছে প্রাইমারি কি। ওকে, এবার পরের টেবিলে দেখো আমি আবার বুক আইডিকে করলাম প্রাইমারি কি, সেখানে আমার রোলটা কিন্তু নর্মাল হিসাবে কাজ করবে। মানে এই টেবিলে আমার রোলটাকেও আমি প্রাইমারি কি করতে পারতাম বা বুকটাকেও করতে পারতাম। তো আমি এখানে বুককে করলাম প্রাইমারি কি। তো এই টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে নর্মাল কি এর মতো কাজ করে, কী বলছে, যখন একটি ডেটাবেসের মধ্যে একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের অ্যাট্রিবিউট বা সাধারণ ফিল্ড হিসেবে কাজ করে, তখন প্রথম টেবিলের সাপেক্ষে পরের টেবিলটাকে বলা হবে ফরেন কি। বুঝতে পারলে, এই হলো ব্যাপার। এই ছিল আমাদের 5টা কি। আচ্ছা, তারপরে বইয়ে দেখো সেই উদাহরণগুলো দেওয়া ছিল যেটা আমরা আগের দিন করে নিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে এন্টিটি সেট, মানে স্ট্রং আর উইক। স্ট্রং উইক ব্যাপারটা কি, আচ্ছা আমরা একটা নোটসটা বের করি। নোটসে একই আছে, বইটা লেখানো আছে। এন্টিটি সেট কি, আচ্ছা ইহা হলো বর্তমান পৃথিবীর এমন একটি বস্তু বা অবজেক্ট যার বিভিন্ন বৈশিষ্ট্য থাকে এবং ডিবিএমএস এ একটি রিলেশনশিপ ধারণ করে। ইহার সাহায্যে কোনো অবজেক্টকে, যেমন ছাত্র, কর্মচারী ইত্যাদিকে চিহ্নিত করা যায়। ঠিক আছে, এটা হলো এন্টিটি। এটা হলো এন্টিটি সেট কোনটা, ইহা হলো একই ধরনের এক বা একাধিক এন্টিটি মানে সমষ্টি, যার সাহায্যে সমস্ত এন্টিটিকে আলাদা করে চিহ্নিত করা যায়। ইহা দুই প্রকার, একটা স্ট্রং এন্টিটি, একটা হচ্ছে উইক এন্টিটি। এবার এন্টিটি মানে হচ্ছে যার ওপর যার কিছু বৈশিষ্ট্য থাকবে তাকে বলা হবে এন্টিটি। এবার একই ধরনের যখন এক বা একাধিক এন্টিটি থাকবে তাকে বলা হয় এন্টিটি সেট। এই এন্টিটি সেট আবার কি হচ্ছে দুই প্রকার, একটা স্ট্রং আর একটা কি উইক। স্ট্রং উইক মানে কি, বই থেকে দেখে নিই আমরা। তো স্ট্রং হচ্ছে এটাই, যেমন দেখো এই যে টেবিলটা এখানে আছে, এখানে রাজীব একটা এন্টিটি, জয় একটা এন্টিটি, নাজিমা একটা এন্টিটি, এসব এন্টিটি। এবার এই যে একই ধরনের নামের যে সেটটা আছে তাকে বলবে একটা এন্টিটি সেট। ওকে, এবার ইহা দুই প্রকার, স্ট্রং আর উইক। এবার স্ট্রং উইক মানে কি, দেখো স্ট্রং করতে হবে। ডিবিএমএসের শক্তিশালী এন্টিটি হলো একটি স্বাধীন সত্তা যার একটি প্রাইমারি কি থাকে এবং যা ব্যবহার করে টেবিলে এন্টিটিগুলিকে স্বতন্ত্রভাবে শনাক্ত করা যায়। তাহলে স্ট্রং তখনই হবে যখন এটার মধ্যে প্রাইমারি কি থাকবে। তাহলে মধ্যে কথা কি, প্রাইমারি কি থাকলে কিন্তু এটা হবে স্ট্রং এন্টিটি। আর অন্যদিকে উইক কোনটা হবে, উইক বা দুর্বল এন্টিটি হলো একটি সেট যার কোনো প্রাইমারি কি থাকে না, যা একটি সেটের প্রতিটা সত্তাকে স্পষ্টভাবে শনাক্ত করতে পারে। তাহলে মধ্যে কথা কী হলো, স্ট্রংয়ের মধ্যে প্রাইমারি কি থাকবে, উইকের মধ্যে প্রাইমারি কি থাকবে না। এবার যখন আমি স্ট্রং এন্টিটি দিয়ে কোনো একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করব, তখন আমাকে ইউজ করতে হবে সিঙ্গেল স্কোয়ার এবং সিঙ্গেল মানে হচ্ছে কি ডায়মন্ড শেপ। সিঙ্গেল স্কোয়ার ইউজ করবো এন্টিটির জন্য, আর ডায়মন্ড ইউজ করবো কার জন্য, রিলেশনশিপের জন্য। এটাই যখন আবার দুর্বল হয়ে যাবে তখন আমার কী হয়, তখন আমার ওই সিঙ্গেলটা হয়ে যাবে ডাবল স্কোয়ার, এখানে হবে ডাবল কি ডায়মন্ড শেপ। বুঝতে পারলে, তো এই হচ্ছে আমার স্ট্রং আর উইক। এবার আমি যদি একটা স্ট্রংয়ের উদাহরণ দেখে নিই, যেমন স্টুডেন্টের সঙ্গে কোর্সের সম্পর্ক আছে, আমি এখানে রিলেশনশিপ করলাম ডায়মন্ড দিয়ে, হয়ে গেল। এটা যদি আমি দেখো এখানে আমার কি আছে, এটা স্ট্রং আছে, এটা স্ট্রং আছে, ঠিক আছে। কারণ কেন স্ট্রং, এর মধ্যে স্টুডেন্টের আইডি আছে, তার মানে প্রাইমারি কি হিসাবে কাজ করবে, কোর্স আইডি প্রাইমারি হিসাবে কাজ করবে, কারণ দুটোই কিন্তু ইউনিক হবে, ঠিক আছে। এবার উইকের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে এন্টিটির নাম দেওয়া নেই, এখানে অ্যাড্রেস এন্টিটি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে, এর মধ্যে কি টাউন আছে, লোকালিটি আছে, স্টেট আছে। দেখো টাউন সবার সেম হতে পারে, লোকালিটি সবার সেম হতে পারে, স্টেটও বা সেম হতে পারে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো মানে প্রাইমারি কি নেই। আবার এক্ষেত্রে আবার এই যে এখানে নামটা কেন দেওয়া নেই, এটা হচ্ছে কাস্টমারের হতে পারে, দেখি ব্যাংকের ক্ষেত্রে কাস্টমারের, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্যাংকের কাস্টমার, এটার নাম হচ্ছে কাস্টমার, ঠিক আছে, কাস্টমার। এবার কাস্টমার ক্ষেত্রে ব্যাংকে কী হবে, কাস্টমারের মোবাইল নাম্বার থাকবে, নাম থাকবে, কাস্টমার আইডি হবে, এজ হবে, জেন্ডার হবে। এক্ষেত্রে কিন্তু একটা আমরা প্রাইমারি কি পাচ্ছি, কিন্তু যখন আমি দুটোর মধ্যে রিলেশনশিপ বানাচ্ছি, একটার মধ্যে প্রাইমারি কি আছে আরেকটার মধ্যে নেই। দেখো
রিলেশনশিপ কখন হয়, যখন দুটোর মধ্যে কিন্তু আমি প্রাইমারি কি থাকবে তখন কিন্তু আমি লিঙ্ক করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে থাকা প্রাইমারি কি আছে এর মধ্যে নেই, সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে হচ্ছে উইক এন্টিটি বা দুর্বল এন্টিটি। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখো মানে ডাবল মানে ডায়মন্ড শেপ ইউজ করলাম। তো এই হচ্ছে আমাদের স্ট্রং আর ডাবলে মানে স্ট্রং এন্টিটি এবং হচ্ছে উইক এন্টিটি মানে ধারণা হলো, ঠিক আছে। এবার আমার আছে 5.15তে রিলেশনাল মডেলের কনসেপ্ট, যেটা কিন্তু আমাদের আছে সিলেবাস থেকে পরের পার্টটা, ঠিক আছে। তো আজকে ক্লাসটা আমরা এটুকুই দেখবো। তো এবার দেখে নিয়ে হচ্ছে অনুশীলনী থেকে কী কী প্রশ্নগুলো এসছে এখান থেকে। তো প্রশ্ন তো এগুলোই আসবে, তার একবার আমি দেখে নিই কী কী প্রশ্ন এখান থেকে দিয়েছে। চলে আসছে এখানে, এই স্ট্রাকচারাল কনস্ট্যান্ট বলতে কী বোঝো, প্রাইমারি কি কাকে বলে, ফরেন কি কাকে বলে, আচ্ছা তারপর দেখি সুপার কি কাকে বলে, ক্যান্ডিডেট কি কাকে বলে, অল্টারনেট কি কাকে বলে, ফরেন কি কাকে বলে, স্ট্রং এন্টিটি কি, উইক এন্টিটি কি, এটুকু দেখে নিলাম আমরা। এবার চলে আসছি আমরা এদিকে, দিনের ক্ষেত্রে একই প্রশ্ন হবে, স্ট্রাকচারাল কনস্ট্যান্টের সুবিধাগুলো কী কী, প্রাইমারি কি কাকে বলে এর কিছু বৈশিষ্ট্য লেখো, এন্টিটি সেট কি, স্ট্রং আর উইক এন্টিটি কাকে বলে, এসব, ঠিক আছে। তো ক্লাসটা আমি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড নাইট।